ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেটা ক্লজ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, মানে বাক্যাংশ ও এর প্রকারভেদ। যদি আমরা এই গ্রামার অংশটি না জানি, তাহলে আসলে আমাদের রিটেন পার্টে আমাদের যে বাক্যগুলোকে বড় করা অথবা আমাদের লেখার মানকে আরও বেশি স্ট্যান্ডার্ড করা, এটা কিন্তু আসলে কখনোই হয়ে উঠবে না। তো আমি পুরো শীটটা খুব সুন্দরভাবে সাজিয়েছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খুব ভালোভাবে এবং সহজভাবে আমরা এটা দেখে নিব। ভিডিওর শেষে আমরা একটা ক্লজ নিয়ে আলোচনা করব, সেটা হলো কোঅর্ডিনেটিং ক্লজ, যেটা নিয়ে খুবই বিতর্ক এবং আমরা অনেক কম্পিটিটিভ এক্সামগুলোতে এটা নিয়ে খুব সমস্যায় পড়ি। সেটা আমি সম্পূর্ণরূপে আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। আজকে আমরা শিখব ক্লজ কি এবং ক্লজের প্রকারভেদ। ক্লজ কি এটা আসলে অনেকেই আমরা জানি না। ক্লজ আর ফ্রেজের ভিতরে আমরা একটা ঝামেলা পাকিয়ে দিই যে আসলে ক্লজটা কি এবং ফ্রেজটা কি। ক্লোজ হলো একটি শব্দগুচ্ছ, এখন ফ্রেজও হলো একটি শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ বলতে আমরা এটা বুঝি একাধিক শব্দ, মানে একের অধিক শব্দ, সেটাকে আমরা বলি শব্দগুচ্ছ। তো এখানে যেটা ঝামেলা হয় যে ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ, আর ক্লজ মানে হলো শব্দগুচ্ছ। তাহলে তফাৎটা কোথায় স্যার? ক্লজে একটি সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই ফাইনাইট ভার্বটা হলো এখানে মেইন। আবারও ভালো করে খেয়াল করি আমরা, ক্লজে একটি সাবজেক্ট থাকবে। যতগুলো শব্দ থাকে না কেন, যে একটা শব্দগুচ্ছের ভিতরে যখনই একটা ফাইনাইট ভার্ব থাকবে, তখনই সেটাকে আমরা ক্লজ বলবো। আর ফ্রেজ, ফ্রেজ হলো যে শব্দগুচ্ছের ভিতরে আসলে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সেটাকে আমরা বলি ফ্রেজ। তো এটি হয় একটি সম্পূর্ণ বাক্য হতে পারে, কোনটা? ক্লজটা। ক্লজটা একটি সম্পূর্ণ বাক্য হতে পারে অথবা একটি বড় বাক্যের অংশ হতে পারে। এই কারণে ক্লজের অর্থই হলো বাক্যাংশ, মানে বড় একটি বাক্যের নির্দিষ্ট অংশ। সহজ কথায় যদি বলি আমরা, যেখানে সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে। স্যার, ভার্ব আছে কথাটা আমি লিখেছি এই জন্য যে যদি ফাইনাইট ভার্ব থাকে, স্যার নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। নন ফাইনাইট ভার্ব থাকলে তখন কিন্তু সেটা ফ্রেজ, সেটা কিন্তু ক্লজ হবে না। ক্লজ হওয়ার জন্য অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। ক্লজ প্রধানত দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমরা বিভিন্ন বইয়ে এবং বিভিন্ন গ্রামার বইয়ে অথবা আমাদের বাংলাদেশের অনেক বইয়ে আমরা দেখে থাকব যে ক্লজটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আর একটা ক্লজ হলো কোঅর্ডিনেটিং ক্লজ। আমি যেটা শুরুতেই বলেছি, কোঅর্ডিনেটিং ক্লজটা নিয়ে যে ঝামেলা, আমাদের যে বিতর্ক, সেটা আমি ভিডিওর শেষে খুব সহজেই আপনাকে বুঝিয়ে দিব। অর্থাৎ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন আমরা দুই প্রকার ক্লজ সম্পর্কে আসলে আগে জেনে নেই। প্রথম ক্লজটা হলো ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ মুখ্য ক্লজ। এটাকে আমরা বলতে পারি প্রধান বাক্যাংশ। এক কথায় বলতে গেলে প্রধান বাক্যাংশ, এটাকে বলে প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা স্বাধীন বাক্যাংশ। আমরা স্বাধীন কথাটা থেকে আসলে কি বুঝি সেটা একটু দেখে নেই। সংজ্ঞা আমি যেটা দিয়েছি দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই কারণে নামকরণ করা হয়েছে যে সে স্বাধীনভাবে, আমরা যখন বড় একটা সেন্টেন্স থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আলাদা করে লিখব, তখন সেটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। এরপর আসেন, এটি অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না। স্বাধীন মানে সে নির্ভর করে না, এটাই স্বাভাবিক। এটিকে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলা হয় অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, শি রিডস বুকস এভরি ইভিনিং, সে প্রতি সন্ধ্যায় বই পড়ে। এখানে শি হলো সাবজেক্ট, রিডস হলো একটা ফাইনাইট ভার্ব। দুই নম্বরে দেখি আমরা, দ্য ডগ বার্কড লাউডলি, যে কুকুরটা অনেক জোরে জোরে শব্দ করছে বা ঘেউ ঘেউ করছে। এটা দ্য ডগ হলো সাবজেক্ট, বার্কড হলো একটা ফাইনাইট ভার্ব। রিমা লাভস মিউজিক অ্যান্ড শি প্লেস দ্য গিটার, এখানে কিন্তু দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, অ্যান্ড দিয়ে যুক্ত আছে। রিমা এটা হলো সাবজেক্ট, লাভস এটা একটা ফাইনাইট ভার্ব। পরের অংশে দেখি আমরা, শি প্লেস দ্য গিটার, শি প্লেস, শি হলো সাবজেক্ট, প্লেস দ্য গিটার। এখন এখানে চলে আমরা কিন্তু কি করতে পারতাম, শিটাকে স্কিপ করতে পারতাম। আমরা যখন, এটা আসলে একটা কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স যখন অ্যান্ড অর বাট দিয়ে হয়, তখন একই যদি সাবজেক্ট থাকে, তাহলে আমরা দ্বিতীয় মানে কনজাংশনের পরে যে সাবজেক্ট আছে সেটাকে আমরা চাইলে স্কিপ করতে পারি। এখানে আমরা লিখতে পারতাম, রিমা লাভস মিউজিক অ্যান্ড প্লেস দ্য গিটার। আচ্ছা, এরপরে যাই, হি ফিনিশড হিজ হোমওয়ার্ক বিফোর ডিনার। হি ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে তার
যে ঘরের কাজ ছিল, অথবা আমরা যদি বলি বাসার কাজ, সেটা সে শেষ করেছে বিফোর ডিনার, সে রাতের খাবার খাওয়ার আগে। এখানে একটা কথা বলে রাখি, আসলে সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব খুঁজে পাওয়া যায় ততগুলোই সেন্টেন্সে ক্লজ পাওয়া যায়, যে যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। এখন এখানে একটা ব্যাপার আছে স্যার, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। একই সেন্টেন্সে অনেকগুলো কি থাকতে পারে স্যার, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, যেমন অক্সিলারি ভার্ব থাকতে পারে, মডাল অক্সিলারি, এরপরে মেইন ভার্বটা। তো যতগুলো মেইন ভার্ব, যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ থাকবে একটা সেন্টেন্সে। এখানে কিছু কিছু গ্রামারিয়ান এবং যারা এক্সপার্ট গ্রামারিয়ান এবং লিঙ্গুইস্ট আছেন, তারা বলেছেন শুধু একটা ভার্বও কি হতে পারে, ক্লজ হতে পারে, যদি ভার্বটা সেটা ফাইনাইট ভার্ব হয়। এরপরে চলেন দেখে নেই 2 নাম্বার ডিপেন্ডেন্ট ক্লোজ, অধীন ক্লোজ। অধীন ক্লোজ বলতে স্যার যেটা কি করে, অন্য ক্লোজের উপরে নির্ভরশীল, তার নিজের অর্থ প্রকাশ করার জন্য নির্ভরশীল, অধীন ক্লোজটা। আচ্ছা, আমরা পেয়েছি মুখ্য বাক্যাংশ আগেরটা, আর এটা হচ্ছে গৌণ বাক্যাংশ। আচ্ছা, অধীনই বলি আমরা ডিপেন্ডেন্ট ক্লোজ, এটাকে আরেকটা নাম বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা আমরা একটু করলাম, ডিপেন্ডেন্ট ক্লজটা আসলে সহজে আমাদের মনে থাকে, সাবঅর্ডিনেট ক্লজটা একটু সহজে মনে রাখা যায়। এটার আরেকটা নাম আমি বলে দিলাম, এটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজে সাবজেক্ট ও ভার্ব থাকে, কিন্তু এটি একা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, এটি সবসময় একটি মেইন ক্লোজের সাথে যুক্ত থাকে। এখন মেইন ক্লোজের সাথে যুক্ত থাকে কেন? যেহেতু সে অধীন ক্লোজ অথবা সাবঅর্ডিনেট ক্লোজ, সে সাধারণত তার অর্থ প্রকাশের জন্য মেইন ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপরে নির্ভরশীল। এটি শুরু হয় সাধারণত সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে। এই যে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ চেনার সব থেকে সহজ হলো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, যেমন বিকজ, ওয়েন, ইফ, অলদো, সিন্স, দ্যাট, হু, হুইচ। এই কনজাংশনের উপরে পুরো একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন, তাহলে কিন্তু আসলে এই যে ক্লজের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই, খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ এই ক্লজ না জানলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্থক্য বুঝবো না, অথবা কমপ্লেক্স কম্পাউন্ড। আমাদের কিন্তু আসলে স্ট্রাকচার অনুযায়ী 4 ধরনের সেন্টেন্স আছে, সিম্পল আছে, কমপ্লেক্স আছে, কম্পাউন্ড আছে এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আছে। তো এই সেন্টেন্সগুলো মেক করার জন্য বা আপনি এটাতে এক্সপার্ট হওয়ার জন্য আপনার কিন্তু কনজাংশন, ক্লজ এগুলো খুব ভালোভাবে জানতে হবে। তো আমরা উদাহরণগুলো দেখে নেই। বিকজ ইট ওয়াজ রেইনিং, একা বললে যদি অর্থ অসম্পূর্ণ থাকে, আমি এইটুকুই বললাম আপনাকে, বিকজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, কথা এখানেই শেষ। আচ্ছা, এই বাক্যটা কি পুরো অর্থ প্রকাশ করছে? কোনোভাবেই করছে না। আমরা যদি নিচের বাক্যটা খেয়াল করি, আই কুড নট গো আউট, আমি বাহিরে যেতে পারিনি, বিকজ ইট ওয়াজ রেইনিং, কারণ বৃষ্টি হচ্ছিল। এখন আমি যখন লিখেছি এই ক্লজটার আগে আই কুড নট গো আউট, এইটা লেখার সাথে সাথে কিন্তু আসলে অর্থটা পূর্ণ হয়ে গেছে। তার মানে বিকজ ইট ওয়াজ রেইনিং এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটার যদি আপনারা বলি, দেখেন সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে, বিকজ দিয়ে শুরু হয়েছে। এইটার সাথে যখন আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখে দিচ্ছি, তখনই কিন্তু সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু তাকে যখন আলাদা করে আমরা লিখেছি শুরুতে বিকজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, এরপর আমরা কথা বন্ধ করে দিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। 2 নম্বরে দেখি, ইফ শি স্টাডিজ হার্ড, যদি সে অনেক পরিশ্রম করে পড়ে, অনেক বেশি পড়ে। এখানে আমি কথা শেষ করে দিলাম। কথা কি আসলে শেষ হয়েছে? যদি সে অনেক বেশি পড়ে, খুব মনোযোগ সহিত পড়ে অথবা অনেক পরিশ্রম করে পড়ে, তাহলে কি হবে? আমি কিন্তু কথা আর বলিনি, তার মানে কিন্তু কথা শেষ হয়নি, মানে এটা কিন্তু আসলে কোনো অর্থ প্রকাশ করছে না সম্পূর্ণ। কিন্তু নিচের সেন্টেন্সটা যদি আমরা দেখি, ইফ শি স্টাডিজ হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, শি উইল গেট জিপিএ 5, সে তাহলে কি পাবে? জিপিএ 5 পাবে। এখন কিন্তু কথাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা ইফ শি স্টাডিজ হার্ড এই কথাটার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরের যে অংশটা আছে, শি উইল গেট জিপিএ 5, সে জিপিএ 5 পাবে। এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার প্রয়োজন হয়েছে। আমরা যেটা শুরুতেই বলেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত থাকে, না হলে সে অর্থ প্রকাশ করতে পারে না। 3 নাম্বারটা যদি দেখি আমরা, অলদো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল, কথা এখানে শেষ। যদিও সে অসুস্থ ছিল,
তবুও কি কিছুই বললাম না, তাহলে কিন্তু অর্থ প্রকাশ পায়নি। 3 নাম্বার সেন্টেন্সটা যদি ভালো করে খেয়াল করি, অলদো হি ওয়াজ ইল, আচ্ছা এখানে ইল হওয়ার কথা, হি অ্যাটেন্ড দ্য পার্টি, সে কি করেছিল, সে পার্টিতে জয়েন করেছিল। এখন যখন আমরা এই হি অ্যাটেন্ড দ্য পার্টি এই কথাটা আমরা যখন লিখলাম, তখনই কিন্তু পরের বা আগের যে অংশটা আছে ক্লজটা, অলদো হি ওয়াজ ইল, এই অলদো কিন্তু একটা স্যার সাবঅর্ডিনেট কনজাংশন। এই অংশ আবারও বলছি, সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়। তো অলদো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল, হি অ্যাটেন্ড দ্য পার্টি, তবুও সে পার্টিতে গিয়েছিল। এই ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ সাধারণত 3 প্রকারের হয়ে থাকে, আর এখান থেকেই কম্পিটিটিভ এক্সামগুলোতে আমাদের বেশি প্রশ্ন আসে। ডিপেন্ডেন্ট ক্লজ 3 প্রকার হয়ে থাকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা অ্যাডভার্ব ক্লজ যেটা বলি। খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো, তাহলে কিন্তু আসলে বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে যাবে, এটা এত বেশি জটিল না। নাউন ক্লজ, আপনাদেরকে আবার একটু ফ্রেজের কথা মনে করাই দিই। ফ্রেজ হলো, ফ্রেজের আমরা নামকরণ করি, আর ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ, এগুলো আসলে নামকরণ করা হয় ওই বাক্যে যখন ওই শব্দগুলো নাউনের কাজ করে তখন তার নাম দিয়ে আমরা নাউন ফ্রেজ, যখন সে ভার্বের কাজ করে তখন বলি ভার্ব ফ্রেজ, যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেম একইভাবে এই ডিপেন্ডেন্ট ক্লোজ, যে ক্লোজটা নাউনের কাজ করে তাকে আমরা নাউন ক্লোজ বলি, যে ক্লোজটা অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলি, যে ক্লোজটা অ্যাডভার্বের কাজ করে সেটাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলি। তো নাউন ক্লোজ দিয়ে আমরা শুরু করি। নাউন ক্লোজ বাক্যে নাউনের মতো কাজ করে, এটি সাবজেক্ট হয়ে থাকে বাক্যের, অথবা অবজেক্ট হয়ে থাকে, অথবা কখনো কমপ্লিমেন্ট হয়ে থাকে। এই অবজেক্ট আর কমপ্লিমেন্ট নিয়ে আমাদের খুব ঝামেলা হয়। এই ঝামেলা দূর করার জন্য একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, এই ভিডিওটা 5 মিনিটের, আপনি দেখলে অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট এই যে দ্বিধাদ্বন্দ্ব সেটা কমপ্লিটলি আপনার দূর হয়ে যাবে, আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। তো শুরু করি, হিসেবে ব্যবহৃত হয়, শুরু হয় এই যে নাউন ক্লজটা খেয়াল করি, শুরু হয় দ্যাট দিয়ে, হোয়াট দিয়ে, হু দিয়ে, হাউ দিয়ে, ওয়েদার দিয়ে অথবা ওয়াই দিয়ে। সহজ যে ট্রিকটা আমরা মনে রাখবো, যে যখন আমাদেরকে ক্লজ আইডেন্টিফাই করতে বলে কম্পিটিটিভ এক্সামগুলোতে, তখন আমি কি করব, এটা আপনারা অনেকেই জানেন, তারপর আমি এখানে সহজে ট্রিক হিসেবে দিয়ে দিয়েছি। ক্লজের জায়গায় যে অংশটা, যে ক্লজটা যেটা আমরা দেখতেছি, যে যেহেতু এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হবে, তাহলে আমরা বুঝিয়ে যাব যে আসলে এই অংশটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের জায়গাটাতে আমরা সামথিং অথবা ইট বসিয়ে যদি দেখি যে সেন্টেন্সের অর্থটা আসলে মিলে গেছে, তখন আমরা ধরে নিব এটা নাউন ক্লজ। সাবজেক্ট হিসাবে কিভাবে তো ব্যবহৃত হয় সেটা একটু দেখে নিই। হোয়াট হি সেইড সারপ্রাইজড এভরিওয়ান, সে যা বলেছে, আচ্ছা এই সেন্টেন্সে যদি আমরা খেয়াল করি, তাহলে এই সেন্টেন্সের মেইন ভার্বটা হচ্ছে সারপ্রাইজড। সারপ্রাইজড এটা হলো মেইন ভার্ব স্যার। এই মেইন ভার্বের আগে যে অংশটা আছে হোয়াট হি সেইড, যা সে বলেছে, আমরা যদি বলি এই হোয়াট হি সেইড এর জায়গায় যদি ইট বসাই দেই, ইট সারপ্রাইজড এভরিওয়ান, এটা সবাইকে বিস্মিত করেছে, তার মানে এই ইট দিয়ে এটা মিলে গেছে। তাহলে মিলে যাওয়ার কারণে আমরা কিন্তু এটা বলতে পারি যে হোয়াট হি সেইড এই অংশটা হলো নাউন ক্লজ। দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে সেটা একটু খেয়াল করি, ওয়েদার শি উইল কাম ইজ স্টিল আনসার্টেন, সে আসবে কিনা এটা এখনো অনিশ্চিত। এখন এই যে ইজ হলো এখানে মেইন ভার্ব বা বাক্যের ভার্ব, এর আগের অংশ আমরা যেটা দেখছি লাল কালিতে, ওয়েদার শি উইল কাম, সে আসবে কি না, আসবে, এই যে কথাটা, আমরা যদি এখানে ইট বসাই, ইট ইজ স্টিল আনসার্টেন, তাহলে কিন্তু এটা মিলে যাচ্ছে, তার মানে ওয়েদার শি উইল কাম এই অংশটা কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট প্লাস এটা একটা নাউন ক্লজ। এই নাউন ক্লজটা কি হতে পারে স্যার, অবজেক্ট হতে পারে, সেটা আমরা একটু দেখে নিই ভালো করে। আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্যাট যে, শি ইজ টেলিং দ্য ট্রুথ, শি ইজ টেলিং দ্য ট্রুথ, এখানে খেয়াল করেন আই বিলিভ, এই দ্যাট শি ইজ টেলিং দ্য ট্রুথ এই অংশটাকে বাদ দিয়ে যদি আমরা লিখি আই বিলিভ ইট, তাহলে কিন্তু মিলে যাচ্ছে, তার মানে এই অংশটাও দ্যাট শি ইজ টেলিং দ্য ট্রুথ, এটা কিন্তু একটা নাউন ক্লজ। তাহলে অর্থটা কি দ্বারা দেখেন, আই বিলিভ আমি বিশ্বাস করি, আমি কি বিশ্বাস করি, এই পুরোটা অংশের যে আমাদের উত্তরটা সেটা দিচ্ছে দ্যাট শি ইজ টেলিং দ্য ট্রুথ। তারপরে আছে 2 নম্বরে নোবডি নোস,
কেউই জানে না হোয়ার হি ওয়েন্ট। এখন নোবডি নোজ, এই হোয়ার হি ওয়েন্ট এর জায়গায় যদি আমরা ইট অথবা সামথিং দেই তাহলে কিন্তু আসলে অর্থটা মিলে যাচ্ছে। তাহলে আমরা বলি নোবডি নোজ ইট, যে কেউই এটা জানে না। তাহলে এই যে সেন্টেন্সের যে অবজেক্টটা আছে নোবডি নোজ, নোবডি কি জানে না বা কেউই কি জানে না, কি জানে না ওয়ার হি ওয়েন্ট, সে কোথায় গিয়েছিল কেউই জানে না। তো কি এর অ্যান্সার দিচ্ছে, এটা অবজেক্ট। এই যে এটা একটা হলো স্যার নাউন ক্লজ। তারপরে 3 নম্বর যে সেন্টেন্সটা, শি টোল্ড মি, সে আমাকে বলেছিল হাউ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, সে আমাকে কি বলেছিল। হ্যাঁ, এইখানে কিন্তু দেখেন একটা ডিরেক্ট অবজেক্ট আছে, একটা ইনডিরেক্ট অবজেক্ট আছে। এই ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে আমাদের ঝামেলা। এই সেন্টেন্সে কিন্তু দুইটা অবজেক্ট আছে, একটা হলো মি, একটা হচ্ছে হাউ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। এই ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট নিয়েও ঝামেলা আছে আমাদের অনেকের, বা আমরা বুঝে উঠতে পারি না কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট অবজেক্ট। আপনারা কিন্তু অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট আমার যে ভিডিওটা আছে সেটা দেখলে কিন্তু আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে। শি টোল্ড মি, সে আমাকে বলেছে, কি বলেছে, হাউ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, কিভাবে দুর্ঘটনা ঘটেছিল। তো এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত, আর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় নাউন, তার মানে এটা হলো একটা নাউন ক্লজ। কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট এখানে একটু বলে দেই, আমি যদি ওই ভিডিওতে পুরোপুরিভাবে আলোচনা করে দিয়েছি কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্ট হলো যখন কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা ক্লজ কি করে, সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দেয় অথবা অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, তখন সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। তো দ্য প্রবলেম ইজ দ্যাট উই হ্যাভ নো মানি। এখন ইজ হলো এখানে ভার্ব, যে সমস্যাটা হলো কি, সমস্যাটা কি, দ্যাট উই হ্যাভ নো মানি, আমাদের টাকা নেই, এটাই হলো সমস্যা। এখন এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে কমপ্লিমেন্ট সাধারণত লিঙ্কিং ভার্বের পরে অথবা কপিউলেটিভ ভার্বের পরে আমরা কমপ্লিমেন্ট ইউজ করে থাকি। এরপরে চলে যাই অ্যাডজেক্টিভ ক্লোজে। অ্যাডজেক্টিভ ক্লোজটা আমরা সেই একই কথাই বলবো যে অ্যাডজেক্টিভ, কোনো শব্দ যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যখন কতগুলো শব্দ মিলে অ্যাডজেক্টিভের কাজ করে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। যখন একটা ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি বা রিলেটিভ ক্লজ বলি। অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যে কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষণের মতো বর্ণনা করে। এটি কোনটা বা কেমন এই প্রশ্নের উত্তর দেয়। এগুলো শুরু হয় সাধারণত হু, হুম, হুজ, হুইজ, দ্যাট দিয়ে। মনে রাখবো আমরা যেভাবে এই ক্লজটি সবসময় নাউনকে ডেসক্রাইব করবে, মানে নাউনের সম্পর্কে কোনো তথ্য দিবে। সে নাউনের পাশে বসে এবং নাউনের পাশে বসে সে একটা তথ্য দেয়। আমরা যদি কয়েকটা বাক্য দেখে নেই তাহলে আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো হ্যাজ অ্যাপোলোজাইজড। দ্য বয়, এরপরে আমরা যে অংশটা দেখছি হু দিয়ে শুরু হয়েছে, হু ব্রোক দ্য উইন্ডো, যে জানলাটি ভেঙেছে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এখন দ্য বয় হ্যাজ অ্যাপোলোজাইজড, ছেলেটাকে ক্ষমা করে দেয়া হয়েছে অথবা ছেলেটা ক্ষমা চেয়েছেন, যেটাই আমরা বলি। তো এক্ষেত্রে এই দ্য বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য কে দিচ্ছে দেখেন, হু ব্রোক দ্য উইন্ডো, এই বয় সম্পর্কে, এই যে নাউনটা সম্পর্কে আরো আলোচনা করছে এই অংশটুকু। এটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্বিতীয় যে উদাহরণটা আছে, দ্য বুক দ্যাট আই ব্রট ফ্রম ইউ, সেই বইটি, যে বইটা আমি তোমার কাছ থেকে ধার নিয়েছিলাম, ইজ এক্সিলেন্ট, সেটা খুবই ভালো। এখন দ্য বুক ইজ এক্সিলেন্ট এটা বললেও হতো, কিন্তু দ্য বুকের পরে, নাউনের পরে আমরা আরো অতিরিক্ত তথ্য দিয়েছি নাউন সম্পর্কে, সেটা হলো দ্যাট আই ব্রট ফ্রম ইউ। এরপরে 3 নাম্বার, শি ইজ দ্য গার্ল হুজ মাদার ইজ এ ডক্টর, শি ইজ দ্য গার্ল, আমরা গার্ল সম্পর্কে আরো অতিরিক্ত তথ্য দিচ্ছি যে তার মা, তিনি হলো সেই মেয়েটা বা সে হলো সেই মেয়েটা যার মা একজন ডাক্তার। দ্য ফোন হুইচ আই বট লাস্ট ইয়ার ইজ স্টিল ওয়ার্কিং। দ্য ফোন, কোন ফোনটা, যে ফোনটা আমি আরো বেশি স্পেসিফিক ভাবে বলছি, যেটা হলো গত বছর আমি কিনেছিলাম, সেটা এখনো কাজ করছে। দ্য টিচার হুম এভরিওয়ান রেসপেক্ট হ্যাজ রিটায়ার্ড। দ্য টিচার, কোন শিক্ষক, যে শিক্ষককে সবাই শ্রদ্ধা করে, সেই শিক্ষক কি করেছেন, অবসরে গিয়েছেন বা অবসর নিয়েছেন। এই যে আমরা দেখলাম হু ব্রোক দ্য উইন্ডো, দ্যাট আই ব্রট ফ্রম ইউ, হুজ মাদার ইজ এ ডক্টর, হুইচ আই বট লাস্ট ইয়ার, হুম এভরিওয়ান রেসপেক্ট, এটা প্রত্যেকটা ক্লজই কিন্তু কি করেছে, তার পাশে থাকা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে বা নাউনকে আরো বেশি স্পেসিফিক করে তুলেছে। এই কারণে যেহেতু তারা নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, তা নাউন সম্পর্কে তথ্য দিয়ে থাকে সাধারণত অ্যাডজেক্টিভ, তাই এদের নামকরণ করা হয় সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে। এরপর চলে যাই আমরা অ্যাডভার্বে। অ্যাডভার্ব সম্পর্কে আমাদের খুব একটা ভুল ধারণা আছে, যেটা আপনাদের কনজাংশনের ক্ষেত্রে আমি বলেছিলাম বা কনজাংশনের ক্লাসে,
এবং এইখানে লাস্টে আমরা কোঅর্ডিনেটিং ক্লজের ক্ষেত্রে সেই ভুল ধারণাটা আমরা ক্লিয়ার করে দিব। অ্যাডভার্বের ব্যাপারে আমরা সবসময় জেনে এসেছি একদম সেই শুরু থেকে বা হাই স্কুল লেভেল থেকে আমরা শুনে এসেছি অ্যাডভার্ব কি করে, ভার্ব সম্পর্কে তথ্য দেয়। আসলে অ্যাডভার্ব তথ্য দেয় ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে। তার মানে অ্যাডভার্ব হলো ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আচ্ছা চলেন খুব সহজেই আমরা আজকে জেনে নেই অ্যাডভার্ব ক্লজ বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করে, তাই এর নাম হলো অ্যাডভার্ব ক্লজ। এটা মেইন ক্লজের ভার্বকে মডিফাই করে। ওকে, আমরা বাক্যে সহজে অ্যাডভার্ব খুঁজে পাওয়ার একটা সহজ পদ্ধতি হলো কখন, কোথায়, কেন, কিভাবে, কি শর্তে। এই প্রশ্নের উত্তর দিয়ে থাকে সাধারণত এই অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্লজ কয়েক ধরনের হয়। সময় নির্দেশক অ্যাডভার্ব ক্লজ, যেগুলো সাধারণত কি দিয়ে শুরু হয়, ওয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনটিল, ওয়াইল, এগুলো দিয়ে সময় নির্দেশক যে ক্লজ আছে অ্যাডভার্ব ক্লজ সেগুলো শুরু হয়। আমি একটা করে উদাহরণ দিয়েছি, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে। সময়, দেখেন আই উইল কল ইউ, আমি তোমাকে কল দিব বা ডাকবো, ওয়েন আই রিচ হোম, যখন আমি বাসায় পৌঁছাবো। তাহলে কখন আমি তোমাকে কল দিব, যখন আমি বাসায় পৌঁছাবো। তাহলে কখনের অ্যান্সার কে দিচ্ছে, ওয়েন আই রিচ হোম। এই ক্লজটা কখনের অ্যান্সার দিচ্ছে। আর কখনের অ্যান্সার যেই শব্দ দেয় তাকে আমরা অ্যাডভার্ব বলি, যে ফ্রেজ দেয় তাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলি, যে ক্লজ কখনের অ্যান্সার দেয় তখন সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। এরপর আছে কারণ, রিজন। ওয়াই এর অ্যান্সার দেয় কেন, সিন্স শি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি। শি ওয়েন্ট টু বেড আর্লি, সে খুব দ্রুতই বিছানায় গিয়েছিল। কেন গিয়েছিল সেটার অ্যান্সার দিচ্ছে সিন্স শি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে অসুস্থ ছিল। এই কেন এর অ্যান্সার দিচ্ছে সিন্স শি ওয়াজ টায়ার্ড, এই কারণে এই অংশটা হলো অ্যাডভার্ব ক্লজ। তারপরে দেখেন আছে শর্ত। শর্ত যে ক্লজগুলো আছে সেগুলো সাধারণত ইফ আনলেস দিয়ে শুরু হয়। ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, সফল হবে কিভাবে বা কোন শর্তে, সেটা হলো যদি তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড হলো আমাদের অ্যাডভার্ব ক্লজ। তারপরের অংশ যে আমরা বৈপরীত্য মানে বিপরীত অর্থ বা কন্ট্রাডিক্টরি যে কনসেপ্টগুলোকে একসাথে করে সেইগুলো হলো বৈপরীত্য বা কনসেশন। শি স্মাইলড, সে হাসলো। অলদো শি ওয়াজ ইন পেইন, যদিও সে কষ্টে আছে তবুও সে হাসলো। এখনো দেখেন অলদো শি ওয়াজ ইন পেইন, এটা হলো একটা অ্যাডভার্ব ক্লজ। এরপর আছে উদ্দেশ্য, সো দ্যাট সাধারণত আমরা ব্যবহার করে থাকি, অথবা ইন অর্ডার দ্যাট। শি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করছে কিসের উদ্দেশ্যে, সো দ্যাট শি ক্যান সাপোর্ট হার ফ্যামিলি, যাতে করে সে তার পরিবারকে সহযোগিতা করতে পারে বা সহায়তা করতে পারে অথবা পরিবারকে সমর্থন করতে পারে। এরপর আছে স্থান, যেটা কোথায় আনসার দেয় সাধারণত ওয়ার এভার। হি গোস হোয়ার এভার হি ওয়ান্টস, সে কোথায় যাচ্ছে, যেথায় তার মন চাচ্ছে বা যেথায় সে চাচ্ছে সেথায় সে যাচ্ছে। এর পরের অংশটা আমরা দেখে নেই। এই পরের অংশটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদেরকে বলেছিলাম আমি যে এটা নিয়ে খুবই বিতর্ক আছে আমাদের ভিতরে। সেটা হলো কোঅর্ডিনেটিং ক্লজ নামে আমরা বিভিন্ন বইতে একটা ক্লজ দেখে থাকি। এই ব্যাপারটাতে আসলে কি, এই নামে কি কোনো ক্লজ সত্যি আছে নাকি নাই, থাকলেও বা সেটা কি। কিন্তু আমি তো আমার শীটে বা আপনাদের এই ভিডিওতে বলেছি যে ক্লজ হলো দুই ধরনের। আসলে ক্লজ দুই ধরনেরই, একটা প্রিন্সিপাল ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে স্যার কোঅর্ডিনেটিং ক্লজটা কোথা থেকে আসে আমাদের বইগুলোতে, বা কেন লেখকরা এটা লিখে থাকেন। আসলে কোঅর্ডিনেটিং ক্লজ নামে কোনো ক্লজ হয় না, কারণ এটা কোনো বিশেষ বৈশিষ্ট্য নাই। তাহলে কেন এটাকে কোঅর্ডিনেটিং ক্লজ বলা হয় সেই ব্যাপারটা একটু আমরা যদি ক্লিয়ার করি, সেটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দুটো প্রিন্সিপাল ক্লজ অথবা যেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়। আবারও খেয়াল করি, কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হওয়া এই প্রিন্সিপাল ক্লজগুলো কি আমাদের বিভিন্ন বইয়ে এবং লেখকরা কোঅর্ডিনেটিং ক্লজ নামে নামকরণ করেছেন। আসলে কোঅর্ডিনেটিং ক্লজ নামে কোনো ক্লজ নাই। যখনই প্রিন্সিপাল ক্লজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয় তখন সেটাকে তারা সাধারণত কোঅর্ডিনেটিং ক্লজ নামে নামকরণ করেন। আসলে সেটা কি ক্লজ,
প্রিন্সিপাল ক্লজ, শুধু তারা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। এখন যদি আমরা এক নজরে এই শ্রেণী বিভাগটা আমরা দেখে নেই, যেটা আমরা এতক্ষণ পড়লাম, এক নজরে ক্লজ হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, কারো উপরে নির্ভরশীল নয়। এরপরে আছে ক্লজ 2 নম্বর, যেটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ হলো যে অন্যের উপর নির্ভর করে, কার উপর? সেটা হলো প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। ডিপেন্ডেন্ট ক্লজ 3 প্রকার: নাউন ক্লজ, নাউনের কাজ করে; অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভের কাজ করে; অ্যাডভার্ব ক্লজ, ভার্বকে মডিফাই করে। এই ছিল আজকে আমাদের ক্লজের উপরে সম্পূর্ণ ক্লাস। আশা করি ক্লাসটি অবশ্যই ভালো হয়েছে এবং কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য সকল উত্তর আপনারা পেয়ে গেছেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অন্য কোনো ভিডিও।